নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমি আমাদের মোড়ে মাথায় হঠাৎ করে গিয়ে আমার বন্ধু, আমার দাদা, আমার বিআই তুল্য এই জীবন ঘোষ, তার সাথে দেখা হয়ে গেল। আর উনি তৃণমূল কংগ্রেস পার্টি করে। তো এখানে আমাদের মোড়ের মাথায় তৃণমূল কংগ্রেস পার্টির পথসভা হচ্ছে। তো ও রিকোয়েস্ট করলো যে একটি ছোট্ট ব্লগ করে শেয়ার করতে আর স্মৃতি হিসাবে রাখতে। তো ওর রিকোয়েস্টে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে আমাদের মোড়ের মাথায় পথসভা হচ্ছে, এই যে আমাদের মান্যগণ্য নেতারা, দাদারা বক্তৃতা দিচ্ছেন। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যেসব বিধবা ভাতা যেসব প্রিয় বন্ধুদের হাতে তুলে দিয়েছেন কৃষক বন্ধু, সেই সব অস্ত্র দিয়ে আমরা জগাসুরকে বধ করব। আর একটা কথা না বললেই নয়, আপনারা জানেন বিগত 19-20 সালের যে বিশ্বব্যাপী মহামারী করোনায় মানুষ যখন দিশেহারা, তখন কিন্তু আমরা এই বড় বড় সরকার, এখানকার যে সাংসদ, তাকে আমরা একবারও দেখতে পাইনি। আমরা সেই সময় আমাদের মধ্যে আমাদের নেতৃত্ব মনোজ ঘোষ এবং আমাদের প্রিয় নেত্রী বর্ণালী দে তাদের জীবনকে বাজি রেখে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের মুখে দুটো অন্ন তুলে দিয়েছিল। মানুষ তখন এমন একটা অসহায়ের মধ্যে ছিল, কেউ কারোর মুখ দেখতো না, পাশের বাড়ির লোকের সঙ্গে পাশের বাড়ির কোনো মিল ছিল না। ঠিক এইরকম একটা মুহূর্তে সেই সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের নেতা মনোজ ঘোষ এবং আমাদের নেত্রী বর্ণালী দে। তারা যেভাবে নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই করেছিল, সেই লড়াইয়ের কথা আপনাদের মনে করতে হবে। তাই আগামী 13 তারিখে আপনারা প্রস্তুত থাকবেন, আমাদের নেতৃত্ব কথা মনে রাখবেন এবং সেই জগাসুরকে যাতে বধ করা যায় তার জন্য আপনারা প্রস্তুত হয়ে আপনারা সকাল সকাল বুঝে যাবেন এবং ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন এবং মুকুটমণিকে বিপুল ভোটে জয়লাভ করবেন। এই কটা কথা বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। মোদির গ্যারান্টি বিনা পয়সায় ভাষণ, মোদির গ্যারান্টি বিনা পয়সায় ভাষণ, দিদির গ্যারান্টি বিনা পয়সায় রেশন। সিএ মোদির জুমলা। অ্যাপ্লাই করলেই, আবেদন করলেই বিদেশি তকমা। তাই সাবধান হবেন, আপনার সাবধানতাই আগামী দেশের রক্ষা। আপনি আপনার গণতান্ত্রিক অধিকার 13ই মে প্রয়োগ করুন এবং ভারতবর্ষকে সঠিক পথে চালনা করুন। এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব মিলপাড়া, বেলঘরিয়া মিলপাড়ার পঞ্চায়েত সদস্য মাননীয় ও সম্মানীয় প্রতাপ চক্রবর্তী মহাশয়কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার জন্য। নির্বাচনে ফন্দি আটলো, সারা ভারতবর্ষের বুকে একটা হিন্দুত্ব রাত তুলে দিল, পাকিস্তানের সাথে যুদ্ধ খেলা শুরু করলো। ভারতবর্ষের 42 জন বীর সৈনিকদের জীবনের বিনিময়ে তাদের জীবনকে কেড়ে নেওয়া হলো। সেই 42 জন বীর সৈনিকদের জীবনের বিনিময়ে পাকিস্তানের সাথে যুদ্ধ রদ করে হিন্দুত্ব তাস খেলে হিন্দুত্বের আবেগকে ভাসিয়ে দিয়ে 2019 সালের ভোটের বৈতরণী পার হয়ে গেল। প্রতিটা নির্বাচনে এইভাবে কোনো না কোনো ধাপ্পা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যায়। এবার 2024 সালের নির্বাচন আমরা কি লক্ষ্য করলাম? সেই এখন এই 2024 সালের নির্বাচনের প্রাক্কালে ভারতবর্ষের বুকে নোটিফিকেশন জারি করলো সিএএ, যেটা 2019 সালে সংসদে পাস করা হয়েছিল। প্রায় 4.5 বছর, 5 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরে বাংলার মানুষেরা জানে না এখনো পর্যন্ত সিএ কি, খায় না গায়ে মাখে। আজকে সেই সিএ লাগু করে দিয়ে ভারতবর্ষের মাথার উপর, ভারতবর্ষের প্রতিটা লোকের মাথার উপর চাপিয়ে দিল যে ভারতবাসীকে আবেদন করতে হবে। আজকে সিএ আবেদন করতে গিয়ে আমরা কি লক্ষ্য করলাম? যে 20খানা শর্ত দেওয়া হয়েছে, তার প্রথম শর্ততেই আছে উল্লেখ যে আপনি হয় পাকিস্তান, নয় আফগানিস্তান, নয় বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে আপনি ভারতবর্ষে এসে আপনি বসবাস করছেন।
তাহলে কি হলো? আপনি প্রথমেই স্বীকার করে নিলেন যে আপনি ভারতবাসী নন, আপনি বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে আপনি ভারতবর্ষে এসে বসবাস করছেন। তার মানে আপনি প্রথমেই স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতবাসী নন। কিন্তু কেন আমরা ভারতবাসী নই? আজকে আমাদের ভোটেই আপনি প্রধানমন্ত্রী চেয়ারে যে বসে আছেন, আমাদের ভোটেই আপনি। আর যারা সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের সুখে দুঃখে থাকে, দিনে রাতে যারা আমাদেরকে পাশে পায়, তারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদের ভোট দেবো কিনা এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। কিছুদিন আগে এখানে বক্তব্য রাখছিল বিজেপির এক বন্ধু, সেখানে শুনছিলাম যে বিগত 5 বছর আমরা কাজ করতে পারিনি। কেন পারিনি? না, করোনা ছিল 2.5 বছর, করোনাকালে আমরা তো বাড়ি থেকে বেরোতে পারিনি। তাহলে আমরা তাহলে কেন ছিলাম? আমরা তো মানুষের পাশে থেকেছি, মানুষের সাথে মিলেছি। যখন করোনাকালে মানুষের পাশে থাকতে গেলে কাশি হলে 3 হাত তুলে চলে যায়। ভণ্ডামি রায়, মনোজ ঘোষের নেতৃত্বে আমরা তো আপনাদের পাশে ছিলাম। হয়তো প্রয়োজনের তুলনায় কম, আমরা সমস্ত সংসদে ক্যাম্প করে করে যারা যখন গৃহবন্দী বাড়ি থেকে গেলে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম। আর আজকে যে রাজনৈতিক দলের এখানে আছেন জগন্নাথ, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু আমরা একটাই দল থাকবো, আমাদের দিশা হবে, আমাদের রাজনৈতিক বক্তব্য হবে এক দেশ, এক জাতি, এক ভোট। কেন হবে এটা? আমরা তো ভারতবর্ষ স্বাধীন করার সময় আমরা একটা জাতির মানুষ ছিলাম না, আমরা তো সবাই ছিলাম। এখানে হিন্দুরা থাকবে, মায়েরা সন্ধ্যেবেলায় তাদের পুজো দেবে, ঘরে গিয়ে গির্জায় ঘন্টা বাজবে, মসজিদে আজান দেবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উৎসব পালন করব। ধর্ম যার যার উৎসব প্রত্যেকে। আমরা বেগমবেলা বড়দিনের সময় কি দেখি, সমস্ত মানুষ লাইন দিয়ে গিয়ে সেখানে উৎসব পালন করে, আনন্দ করে। আমরা বেগমবেলা ছেড়ে একটু আগিয়ে গেলে ফ্রেন্ডস ক্লাব, সেখানে কালী পুজো হয়, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ যায়, উৎসব প্রত্যেকের। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, এই হচ্ছে আমাদের নেত্রীর আদর্শ, যে আমরা সবাই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সামনে আজকে ঘাটিয়াটা মোড়ে এসেছি। আমরা গণতন্ত্রে সুরক্ষিত আছি কিনা সেটা আমাদের দেখতে হবে। আমাদের যে সরকারকে ভোট দেবো, যাকে আমরা ভোট দেবো, সে আমাদের কতটা সুরক্ষিত রাখতে পারবে, এটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। আজকে এই আশা রেখে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মনোজ ঘোষ জিন্দাবাদ, কমল পাল মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ও সম্মানীয় রণদেব কলে মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বৈদ্যপুর 2 নং অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় ও সম্মানীয় সঞ্জয় সরকারকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার। আজকের এই নির্বাচনী পথসভায় সঞ্চালক মাননীয় অভিজিৎ দাস মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক। আমরা পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছেন এবং সকলেই অবগত আছেন, যিনি প্রতিদিন সকাল থেকে রাত অবধি আমাদের বৈদ্যপুত্র বিভিন্ন পরিবারকে নিয়ে থাকেন, সেই বিশিষ্ট সমাজসেবী মাননীয় মনোজ ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান মাননীয় সোনাম মণ্ডল মহাশয়া সহ আমার বন্ধু প্রতাপ পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা, তাদের সকলের নাম নিলাম না, সকলে সহ আমার সামনে আজকের এই পথসভায় যেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত আছেন এবং আমার কণ্ঠস্বর যতদূর একটাই উদ্দেশ্য, যে আমরা সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমরা দিল্লি থেকে যাতে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করে দিল্লির কাজকে আমাদের পশ্চিমবঙ্গের দরবারে ছিনিয়ে নিয়ে আসতে পারি। তার জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যাকে ভেবেছেন সেই ডক্টর মুকুটমণি অধিকারীকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে পাঠিয়েছেন এবং আজকে আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা চাইতে এসেছি ওনার সমর্থনে। দীর্ঘক্ষণ বক্তব্য চলছে, বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন বক্তা আপনাদের বিভিন্নভাবে বলেছেন যে এই সরকার
বিজেপি সরকার কিভাবে আমাদের ভুল বুঝিয়ে ভোট বৈতরণী পার হচ্ছে, এবং আপনারা অবগত আছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তার বিভিন্ন কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্পের মধ্যে বরেন্দ্র জিন্দাবাদ, মনোজ ঘোষ জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ মাননীয় ও সম্মানীয় সঞ্জয় সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিজেপি ভাই বোনদেরকে বলছি, সন্দেশখালির সন্দেশ খাওয়া কিন্তু হয়ে গেছে। সন্দেশখালির সন্দেশ আপনাদের খাওয়া হয়ে গেছে। কিছুদিন আগে থেকে যেভাবে আপনারা টিভিতে মিডিয়ার মারফতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, কোথায় গেল? আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আপনারা চ্যালেঞ্জ করুন আমাদের সাথে যে ভিডিও কলটি ডুপ্লিকেট। আপনারা আপনাদের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে বলছি যে মোদীজি বলুন যে ভিডিও কলটি ডুপ্লিকেট। এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব বক্তব্য 2 নং অঞ্চলের বলিষ্ঠ তৃণমূল নেতৃত্ব মাননীয় ও সম্মানীয় স্বপন দাস রায় মহাশয়কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার জন্য। এই ঘাটিগাছা মোড়মাথায় যে নির্বাচনী পথসভা আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এখানে করতে এসেছি, এই সভায় উপস্থিত রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বন্ধুবর মনোজ ঘোষ মহাশয়, অঞ্চলের প্রধান, মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ এখানে উপস্থিত যে সমস্ত সদস্য সজ্জন মন্ডলী এবং ঘাটিগাছার নির্বাচন মন্ডলী তথা নাগরিক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে নির্বাচনের প্রাক্কালে 2-1টি কথা বলবো। যেহেতু অনেক বক্তৃতা দিয়েছেন, আপনারা শুনেছেন, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে, তাই সময় বেশি নেব না। অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্যটা আপনাদের কাছে উপস্থাপিত করব। বিগত কয়েকদিন আগে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সভা করছি, এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, যে ঘাটিগাছা, পাটুলি, দয়াবাড়ি যারা NH-34 এর ধারে বসবাস করেন, তারা NH-টা কিভাবে তৈরি হয়েছে, কবে তার নোটিফিকেশন হয়েছে, কবে তাদের টাকা পেয়েছে, কত তারা ক্ষতিপূরণ পেয়েছে, আপনি কিন্তু তাদের থেকে বড় কিছু জানেন না। অথচ আপনি এখানে এসে এমন একটা ভাষণ দিয়ে গেলেন যে ভাষণটা শোনার পর পরের দিন লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করছে। আপনার যারা লোকজন, আপনার যারা এখানে বিজেপির কর্মীরা আছেন, তাদের কাছ থেকে নিশ্চয় আপনি সেই খবরটা পেয়েছেন। নরেন্দ্র মোদী যেরকম একটা মিথ্যাবাদী, আপনিও তার দলের সাংসদ হয়ে সেরকম মিথ্যা একটা প্রবঞ্চনা এখানে রটিয়ে গিয়েছেন। মিথ্যা প্রবঞ্চনা করে 2-1 দিন চলা যায়। যেরকম আপনারা সন্দেশখালী নিয়ে একটা মিথ্যা প্রবঞ্চনা রটানোর চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু সর্বসমক্ষে আজকে দিবালোকের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে। আপনার দলের মন্ডল সভাপতি তিনি ভিডিও করে বলছেন যে না, এগুলো পুরোটাই সাজানো ঘটনা। যে মহিলার দ্বারা আপনারা সেই কেসটা সাজিয়ে সেখানে আপনারা পুলিশের কাছে গিয়ে বা CBI কাছে গিয়ে দরখাস্তটা করেছিলেন, সেই মহিলা প্রকাশ্যে বলছে সেটা ইংরেজিতে লেখা ছিল, আমি ইংরেজি পড়তে পারি না, আমাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং প্রলোভন দেখিয়ে পয়সার বিনিময়ে আমি সেটা করেছিলাম। আপনারা চেয়েছিলেন যে এরকম ভাবে বাংলার গায়ে কালি ছিটিয়ে, বাঙালিদের গায়ে কালি ছিটিয়ে আবার একটা নির্বাচনী বৈতরণী পার করবেন, কিন্তু সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে যে মিথ্যা দিয়ে বেশি দিন চলা যায় না। তাই বলবো, বাঙালিদের বলবো যে এই মিথ্যা প্রবঞ্চনা করে প্রত্যেকটা নির্বাচনে জেতা যায় না। নির্বাচনে জিততে গেলে মানুষের জন্য কিছু করতে হয়। তাই আমরা তৃণমূল কংগ্রেস দল প্রতি তারিখ সকাল সকাল বুথে গিয়ে 4 নম্বর
বোতামে আঙুল দিয়ে টিপে ভোটটা দিন। এবং 5 বছর আগে এখান থেকে আপনারা পাপ করেছিলেন যে একটা মানুষকে এখান থেকে ভোটে জিতিয়ে সেই জগন্নাথ সরকারকে পরাস্ত করে তাকে নির্বাসনে পাঠান এবং আগামী দিন আপনার সুসজ্জিত পদে রাখুন। এই বলে সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। সর্বপ্রথম এখানে যারা রাজনীতি করত অনিল চন্দ্র দাস মহাশয়, প্রয়াত অনিল চন্দ্র দাস মহাশয়কে প্রণাম শ্রদ্ধা জানিয়ে এবং অনিল চন্দ্র দাস মহাশয় যারা ছায়া সঙ্গী ছিল তাদেরকে প্রণাম জানাই, তাদেরকে শ্রদ্ধা করি। তাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং শত কোটি প্রণাম জানাই। তারপরে যারা আমাদের নেতৃত্ব যারা আছে, প্রধান থেকে সমস্ত মেম্বাররা যারা এখানে উপস্থিত আছে এবং যারা সমিতির মেম্বার আছে, তাদের প্রত্যেককে শ্রেণীভেদে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমি কারো ডেজিগনেশন দিতে চাই না, কেননা আমরা জানি যে বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে যদি পাহারাদার হয়ে থাকে, আমি কোনো মেম্বার মানি না। আমি মানি যে প্রধান থেকে সমস্ত মেম্বাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে জিতে এই অঞ্চলের পাহারাদার, এটাই আমি মনে করি। সে কমলপালি হোক, সে প্রধানই হোক, সে আমিই হই বা অন্যান্য মেম্বাররা যা হোক, এই অঞ্চলকে পাহারা দেওয়া, এই অঞ্চলকে ভালো রাখার দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাঁধে দিয়ে দিই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা যেন প্রতিটা মেম্বার এবং প্রধান এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং মনোজ ঘোষ থেকে শুরু করে সবাই যেন, আমাদের হার হয়েছিল, আমরা ভেবেছিলাম যে মনে হয় এই জগন্নাথ সরকার যেন আমাদের জন্য কিছু করবে, আমাদের অঞ্চলের জন্য কিছু করবে এবং আমাদের এই অঞ্চলকে রক্ষা করবে এবং আমাদের অঞ্চলের জন্য কিছুটা দায়িত্ব নেবে। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় দেখেছেন যে মানুষটিকে আপনারা জিতিয়েছেন, যে মানুষটি আমাদের অঞ্চল থেকে জিতেছে, সে মানুষটি আমাদের অঞ্চলের জন্য 500 টাকা খরচা করেনি এবং 5 বছরের মধ্যে এই অঞ্চলের মানুষ কিরকম আছে, এই অঞ্চলের মারা কেমন আছে, এই অঞ্চলে পিতৃতুল্য মানুষ কারা কিরকম আছে, একদিনের জন্য দেখা করতে আসেনি। এমন একটা অপদার্থ মানুষকে আপনারা ভোট দিয়ে তাকে দিল্লির আসনে বসিয়েছিলেন। কোনদিন দিল্লিতে দেখা যায়নি। একদিন দেখেছিল বালাঘাট নদী নিয়ে দিল্লি থেকে কথা বলেছিল, তার কথা শোনেনি। তার কথা শুনে যে 5 বছরে একটা সংসদ প্রতি বছরে 5 কোটি টাকা করে 25 কোটি টাকা পেয়েছে, 1,20,000 টাকা করে পার মান্থ মাইনা পেয়েছে। এই 25 কোটি টাকার মধ্যে 500 টাকার কাজ আমাদের বৈদ্যপুর গ্রাম 2 নম্বর অঞ্চল গ্রামে দেয়নি। এই তো আমাদের অপদার্থ জগন্নাথ সরকার। আজকে যে করোনার সময় যেইভাবে যখন মানুষের কথা নেই, মানুষের মধ্যে আলাদা, মানুষের মধ্যে দূরত্ব বজায়, তখন যার দায়িত্ব ছিল, যখন তার দায়িত্ব ছিল এই গ্রামে এই অঞ্চলকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা মা বাবার পাশে দাঁড়ানো, তখন কিন্তু ওনার মুখ দেখা যায়নি। কেননা ওনার সহধর্মিনী ভেবেছে এই হচ্ছে আমার ডিম পাড়া হাঁস, এই হাঁসের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই 5 কোটি টাকার কমিশন কাটমানি এবং 1,20,000 টাকা করে যে মাইনা, সে মাইনা থেকে বঞ্চিত হতে হবে। এসি ঘরে থাকো, তুমি বেরিয়েও না, গরিবদের ভোট লুট করেছো, ব্যাস টাটা বাই বাই, ওদের মূল্য দেখিয়ে চলে যাও, তাই করেছো। দেখতে পেয়েছেন আপনারা? নেতা মনে করি না, আমি বলি আমাকে নেতা বলবেন, আমি তৃণমূল কর্মী, বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে পাহাড়দার বললে সবচেয়ে বেশি খুশি হব। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আজকে যেইভাবে বৈদ্যপুর পঞ্চায়েতের মাধ্যমে যেইভাবে কাজ আগিয়ে নিয়ে গেছি, খাইও নি, কাউকে খেতেও দিইনি। কেউ বলতে পারবে না অঞ্চল থেকে এতগুলো মেম্বার, আবার 21টা মেম্বার মধ্যে 19টা মেম্বার এবং সমিতির মেম্বার যারা রয়েছে, তারা কোনো দায়িত্ব নিয়ে বলতে পারি মনোজ ঘোষ 1 পয়সা খাইওনি, কাউকে খেতেও দেয়নি। তাই যতক্ষণ আমার শ্বাস থাকবে এই অঞ্চলে কোন মানুষের একটু ক্ষতি হবে, মনোজ ঘোষ বুক চিতিয়ে থাকবে। এই অঞ্চলে কোন মানুষের
যদি কোনো ক্ষতি হয় আমার শুধু আমার রাত্রি 12টা পর্যন্ত আমার ফোন করা থাকে। যে যা মেম্বার আছে সেই মেম্বারের মাধ্যমে আমাকে ফোন করবেন, রাত্রি 12টা পর্যন্ত আমাকে পাবেন। কালকে যে ঝড় গেছে সেই ঝড়ের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, 11টা সাড়ে 11টার সময় বাড়ি গেছি। দেখেছেন ফেসবুকে কিছু কিছু বাড়ির চাল উড়ে গেছে, চাল নেই। রাত্রি 11টা সাড়ে 11টার সময় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের ত্রিপল দিয়ে এসছি। আসুক আসুক আমাদের বিজেপি নেতৃত্ব আসুক, এইগুলো তো কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের বিধায়ক নেই, আমাদের এমপি নেই, আজকে শুধু আছে অঞ্চলটুকু আছে। এই অঞ্চলের মধ্যে দিয়ে কিভাবে কাজ করতে হয়, এই 2 নম্বর অঞ্চল থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা অঞ্চলকে। বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল কিভাবে চলে, বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে মানুষের ভালোবাসা কিভাবে নিতে হয়, সেটা মনোজ ঘোষ এবং আমাদের প্রধান থেকে মেম্বাররা সবাই জানে। তাই বলবো আপনারা পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, বর্ণালীদের পাশে থাকুন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। কিভাবে বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলকে বিরাট জায়গায় নিয়ে যায়, ডেভেলপমেন্ট করা যায় টাইমে, নিজের বউ বাচ্চাকে ত্যাগ করে, বউ বাচ্চার মুখের দিকে না তাকিয়ে আপনাদের প্রত্যেকটা পরিবারের পাশে গায়ে গা মলিয়ে পায়ে পা বিলিয়ে কিন্তু আপনাদের পাশে ছিলাম, আজও আছি। তাই বলবো আপনারা বৈদ্যপুর আগে অনেক নেতৃত্ব দেখেছেন, তারা ভোটের সময় এসছে, ভোট রাজনীতি করে চলে গেছে। কিন্তু আমার এই মুখটা প্রতিদিন প্রতিনিয়ত নিশ্চয়ই আপনারা দেখেন প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মায়েদের সাথে, প্রত্যেকটা পিতৃতুল্য মানুষের সাথে। তাই বলবো আমাদের আগের নেতৃত্বরা সবকিছু বলেছে। আজকে যেটা রটনা করেছিল, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, টিভির পর্দায় যখন দেখেছিলাম তখন খুব বাজে লাগছিল, আমার নিজেই বাজে। আমি তৃণমূল একটা কর্মচারী বলেন, কর্মী হয়েও বলুন, আমার সত্যি খুব বাজে লেগেছিল। আমার বউ আমাকে প্রশ্ন করছে এটা কিরকম হলো। আজকে সেটা দুধ কা দুধ পানি কা পানি মিলে গেল, যে তাদের মন্ডল সভাপতি তাদের বলছে যে আমাদের পয়সার বিনিময়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। কি করে দিল্লির মসনদে পাকাচির লোককে কি করে জব্দ করতে হয় সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে। মমতা 68 বছরের মহিলা জানে কি করে জব্দ করতে হয়। একটা মহিলার পেছনে টোটাল সিবিআই, টোটাল দিল্লির ইডি, দিল্লির সিবিআই, সমস্ত মোটামুটি পশ্চিমবঙ্গকে ভাতের রাজ্য মনে করিনি। সমস্ত নেতারা দিল্লি থেকে আসছে যাচ্ছে, দিল্লি থেকে আসছে যাচ্ছে, এই তো কাজ চলে যাবে। আর বেশি দিন না, আর 1 মাস টাকার পরে এরপরে আর দেখবে না পশ্চিমবঙ্গের মানুষ ওই দিল্লির নেতাদের দেখবে না। কেন পশ্চিমবঙ্গের দরকার নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে আমাদের কম করে 35টি আসনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 5 কোটি মহিলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আমরা জানি নারী শক্তি, এবং যারা আমার বয়স্ক মায়েরা আছে, বয়স্ক বাবারা আছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় পাশ থেকে সরার মতো সরার জায়গা নেই। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মহিলা যে 68 বছরের মহিলা এখনো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কথা ভাবে, মানুষকে জানে। আজকে জয় শ্রীরাম করছে, জয় শ্রীরাম আমাদের ঈশ্বর নয়, ঈশ্বর আমাদের মন্দিরে আমার মায়েরা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঠাকুরকে শ্রদ্ধা সম্মান করছে। আজকে কি করলো, একটা চার্চকে ধ্বংসস্তূপে পরিণত করলো, একটা চার্চে মাথার মধ্যে জয় শ্রীরাম করে লিখেছে। এটা কি রকম, এরকম তো দেখিনি, ছোটবেলা থেকে এরকম দেখিনি। আমরা দেখেছি ধর্মযাত্রা, কিন্তু আমাদের উৎসবটা সবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চার্চকে ধ্বংস করছে, কালকে মসজিদকে ধ্বংস করছে। এটা কি? এরপর তো বলবে যে আমরা হিন্দু কালচারই জানি না। নরেন্দ্র মোদীকে জানতে হবে আমরা যেখানে বাস করি, শ্রী চৈতন্যের জন্মভূমিতে বসবাস করি, আমরা জানি, কালচার জানি। আমাদের মায়েরা জানে সন্ধ্যাবেলায় কি করে আরতি করে পুজো দিতে হয়, ঘোমটা দিয়ে কিভাবে পুজো দিতে হয়। ওনাদের কাছে ভাষা শিখবো, ওনাদের কাছে ভাষা শিখবো, ওনাদের ভাষায় আমরা বুঝবো। আমার মায়েরা পুজো দেবে, আমার মায়েরা জানে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে মনে করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকাবেন আর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। পারবেন তো? সবাই হাত তুলে বলুন,
সবাই বলুন, সবাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তাকাবেন আর ছোলা ফুল চিহ্নে ভোট দেবেন। বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল থেকে সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে যেন বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে সবচাইতে বেশি ভোট রিলিজ হয়। কেন বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল এমন একটি অঞ্চল, পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চল। বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল এমন একটা অঞ্চল, এখানে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় মানুষ বসবাস করে। আমাদের মধ্যে এত সুন্দর সমন্বয়, তাই সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি চাইবো আপনাদের কাছে হাত জোর করে, 2 হাত জোর করে বলবো, আপনারা সকাল সকাল গিয়ে আমাদের নেত্রী, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের নেত্রীর মুখটা দেখবেন আর সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। এইটুখানি বলে আপনাদের কাছে, বড়দের কাছে আমার প্রণাম, শ্রদ্ধা, আমার বোনদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রচুর প্রচুর ভালোবাসা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বর্ণালী রায় জিন্দাবাদ, বর্ণালী রায় জিন্দাবাদ। এই বলে প্রত্যেকে বড়দের আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মাননীয় ও সম্মানীয় মনোজ ঘোষ মহাশয়কে। আপকি বার পার্লামেন্ট से बाहर, आपकी তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বর্ণালী রায় জিন্দাবাদ, মনোজ ঘোষ জিন্দাবাদ, বন্দে মাতরম। আসন্ন লোকসভা ভোটে জোড়া ফুল চিহ্ন, আসন্ন লোকসভা ভোটে জোড়া ফুল চিহ্ন, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মিথ্যাবাদী বিজেপি দূর হাটো, ধাপ্পাবাজি বিজেপি দূর হাটো, মিথ্যাবাদী জগন্নাথ দূর হাটো, ধাপ্পাবাজি জগন্নাথ দূর হাটো, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বর্ণালী রায় জিন্দাবাদ, আনন্দ দে জিন্দাবাদ, মনোজ ঘোষ জিন্দাবাদ। চলো আসো,